জায়গায় কি জন্য আইছে, কোন সমস্যা, কোন কারণে দেখা দাও চালু করো। ভাই আশুলিয়া থেকে আসছি আমি। আসলে থাকে, আসলে কোন জায়গা? আশুলিয়া জামগড়া ছয়তলা ছয়তলা। শেঠ ফ্যাশন লিমিটেড। আচ্ছা, আপনি কোন সেকশনে চাকরি করতেন? পাঁচতলা ফিনিশিং আয়রন ম্যান। পাঁচতলা ফিঙ্গার রুমেন। আপনার এই যে এই জায়গায় আসছেন, কতদিনের বেতন পাবেন বা কতদিনের ফ্যাক্টরিটা বন্ধ? আরে ভাই এই ফ্যাক্টরির চাকরি নিয়ে তো আমি আদা মারা হয়ে গেছি। আদা মারা। হ্যাঁ, আচ্ছা, এই যে কত মানে কিরকম ধরনের অসুবিধা, যেমন বাসা ভাড়া মানে এই ফ্যাক্টরির চাকরি নিয়ে হাতে বেতন দেয় না সময় মতো, প্রতারণা করে, সিটার এই কোম্পানির মালিক শ্রমিকের সঙ্গে বেইমানি করে। আচ্ছা, গরিব লোক মনে করেন যে এরা হাত দিয়ে না মারে মনে করেন অভাবে মানুষ সন্ত্রাসী বানার বুদ্ধি করছে এরা, বুঝলেন? আচ্ছা ভাই, আমার যদি ঘরে খাওয়ান না থাকে তাহলে চলবো না। আর আমি কর্ম করলে তো আমার সংসারে আরো আমার ফ্যামিলির লোক আছে। হ্যাঁ, বাবা আমার ছেলে ছেলেটা মেয়ে দিয়ে আছে। মা বাবা ছেলে মেয়ে লেখাপড়া, এরা এটা বুঝে না, ওরা বুঝতেছে ওদের সুবিধাটা। পরে শ্রমিক ফেডারেশনের লোক জানালাম, ওরা আসলো, কোম্পানি এই আজ খুলবো কাল খুলবো, এইভাবে 2 মাস ঘুরালো, টেয়া দেয় না। এই 3 মাস 2 মাস ঘুরে 1 মাসের বেতন 7 তারিখে দিল, ফির দিব এইটা ডেট দিল, বিজিএম আসলাম, লেখাপড়া হলো, স্টামে সই নিল, বিজিএম এর লোকেরা ডেট দিল অমুক দিনে দিব, আবার দিল না, আবার বিজিএম আসলাম। হ্যাঁ, আসার পরে এই বিজিএম কয় দিব, মালিকের সঙ্গে কথাবার্তা করছে। এক মিনিট, এটা কথা বলছি। আচ্ছা ভাই, আপনারা এই যে গার্মেন্টস চাকরি করেন, সরকারি আইন ল, শ্রমিক আইনের ল আছে, শ্রমিকের জন্য একটা আইন আছে, সেই আইন অনুযায়ী 6 ধারা অনুযায়ী যে টাকা পাওয়া যায়, যেমন একটা ওয়ার্কারের বেতন চাকরি পাওয়া যদি 1 মাস হয়, সেই ওয়ার্কার যদি মালিকে আউট করে দেবে। আরে ভাই, আপনি বাংলাদেশের আইনের কথা বলেন, যৌতুক নিয়ে বিয়ে করলে দণ্ডনীয় অপরাধ। যৌতুক ছাড়া কোন বেড়ার বিয়ে হয়েছে, কোন শরীর বিয়ে হয়েছে? তা আপনি আমাকে মাইরে থানায় গেলে কেস করবো, আপনার নামে টেয়া লাগে আগে আমারে, এই দেশের নিয়ম। আর আপনি কোন নিয়ম নীতির মধ্যে কেউই নাই, গরিব লোক ছাড়া কোনো শিল্পপতি লোক নিয়ম নীতির মধ্যে নেই। ওরা সব আমাদের মারার বুদ্ধি করে, সব সময় আমাদের চাপের উপর রাখে, ওরা আমাদের ভালো কথা শোনে না। আর ওদের মনে করেন কুড়ি টেহা, তারপরে গোবর টেহা নাই। আর আমরা এই যে রুম ভাড়া, বাড়ি ভাড়া, 10 টাকার জিনিস 20 টাকা, গার্মেন্টস এলাকায় যেই দিন বেতন দেয় 100 টাকার মাছ 150 টাকা লাগায় 15 তারিখ পর্যন্ত, এরপরে টেহাই থাকে না, তখন ছাগল খাইতে পারি না আমরা। আর আপনি দেখুন এদের সঙ্গে এরা আমাদের মারার বুদ্ধি করছে। কেউ দেশে গেছে, টেহা দিব আজ, কয়বার আইলাম, এই দিয়ে 5 বার আইলাম এই জায়গায়, তাহলে আমি কয় টাকা পাবো? এই দেওয়ার কথা আমি যে হিসাব করছি তাতে আমি 16-17 হাজার টাকা পাই, 2 বারে দিব, এই দিন একবারে দেওয়ার কথা। এই টাকা পাইলাম কত জানেন? 4,795 টাকা। তাইলে আবার আজকে যদি দেয় 4,795 টাকা, তাহলে আপনাকে আমি বুঝাই, এটা ঈদ বোনাসে আমার 4,000। আচ্ছা, 1.5 মাসের বেতন কত আসতেছে? 7,000 টাকা বেতন হলে 10,500, 10,500 আর 4,000 কত হয়? ওই তো 14,500 ফুল 1 মাসের টিফিন বিল পাবো, আবার নাইট বিল বাকি আছে, আবার অর্ধেক মাসের টিফিন বিল আছে, এই মিলে আমার 16-17 হাজার টাকা আসে। ওই দিন দিছে 4,795 টাকা। তাহলে আজকেও যদি ওইভাবে দেয়, এই ফেডারেশনের লোক, এই বিজিএম এর লোক, এই মালিক পক্ষ, এরা সবাই এক, বুঝলেন? গরিবের পক্ষে কেউই নাই, বাংলাদেশের সরকারও নাই। শ্রম মন্ত্রণালয়ে গেছিলাম, আমরা দিন মজুরি কাজ করি, এনে কয়দিন আসতো, কেউ দেশের বাড়িতে গেছে এই টেহা নেওয়ার লাগে, ওই দিন আসছে দেশের থেকে 1-1.5 হাজার টাকা খরচ করে, আবার ডেট দিছে। এই যে আজকে আমি আইলাম, এই কয়দিন হয় একটা ফ্যাক্টরির চাকরি নিলাম, কারণ আমার এই জায়গায় মনে করেন মার, আজ ওই জায়গায় আমার 1,000 লস, ফির গাড়ি ভাড়া, ওই দিন গেল 300-400 টাকা। তাহলে এইভাবে কত প্রতারণা হবো, তাহলে আমরা করবো দেখি। বিজিএম এনে যদি 100 গার্মেন্টস দুর্ঘটনা ঘটে, সেই টাকা মজুদ থাকে বাংলাদেশ ব্যাংকের চেয়েও, আর এরা আমাদের সঙ্গে আমাদের টাকা এরা সব দিয়ে খাইতেছে। না হলে এদের কি স্বার্থে আমাদের কম দিবে কোন আপনি? স্বার্থ ছাড়া কেউ কাউকে মারতে চায় না, ওদের অবশ্যই স্বার্থ আছে, মালিক পক্ষেও আছে, বিজিএম পক্ষেও আছে, ফেডারেশনও আছে। আমি একটা কথা জিজ্ঞেস করি আপনার কাছে। আচ্ছা, বিষয় হলো যে আপনারা যেসব শ্রমিক সংগঠনে গেলেন বা বিভিন্ন জায়গায় গেলেন, যাওয়ার পরে এদের কাছ থেকে কোনো মানে উপকৃত হতে পারলেন? উপকৃত বা কি, ওরা আসে বিজিএমে 5-7 জন 10 জন লোক ঢুকছে, ওরা যা ডিসিশন নিয়ে আসলো আমাদেরকে ছাড়ায়, ডিসিশন নিয়ে এসে কয় এইটা, ওদের ডিসিশন অনুযায়ী 16-17 হাজার টাকা পাই, আর সেই জায়গায় এখন মাত্র পাইছি আমি 4,795 টাকা। আচ্ছা,
এই যে তাহলে কেমনে হয় এটা? এই যে বিভিন্ন সংগঠন থেকে আপনারা আজ পর্যন্ত যেখানে গেছেন সেখান থেকে প্রতারিত হয়েছে, উদাহরণ মানে সাংবাদিক কত আসলো ভিডিও করে, সাংবাদিকেরও কোনো টিভি চ্যানেলে দেয় না। মানে তার মানে সব জায়গায় আছেই দুর্নীতি, সব জায়গায় গরিবের জন্য কেউই নাই আল্লাহ ছাড়া। মূল বিষয়টা হলো এরকম যে আপনি বা আমরা যারা অসহায় দিন দরিদ্র শ্রমিক খেটে খাওয়া মানুষ, এই রাষ্ট্রের 85% শ্রমিক অর্থাৎ 85 জন, 85% জন গরিব মানুষ, শ্রমিক মানুষ দিনমজুর খেটে খায়। এদের প্রত্যেকটা ঘাটে লাঞ্ছনা, যন্ত্রণা এবং অসহায় দিন দরিদ্র মানুষের কষ্টের শেষ নাই, সীমা নাই। আপনি আমার কথাটা শুনে, আজকে যে ঈদ, আপনি যদি যা বলেন আমার চাকরি নাই ভাই, 100 টাকার জিনিস আমি 10 টাকা কম দিব, দিবে 150 নিব 100 টাকার জিনিস। গাড়ি ভাড়া বাড়তেছে, বাড়ি ভাড়া বাড়তেছে, আলুর দাম, সিমের দাম, বেগুনের দাম সবই বাড়ে। সেই 30 টাকার চিনি 80 টাকা হয়ে গেছে। তাহলে আমাদের বেতন কই বাড়ে? সেই তুলনায় আপনার বেতন কি বাড়ছে? বেতন বাড়ছে মানে এখন আমরা জায়গা জমি ঢাকা সিটি সব নিব, আমাদের এত টাকা বাড়ছে, থর জায়গা পাইতেছি না। তার মানে আপনার যে বেতন পান তা দিয়ে আপনার সংসার চলে না। সংসার মানে আমি নিজেই বাঁচতেছি না। 7,000 টাকা বেতনে, রুম ভাড়া 3,000। একটা ছেলে মানে এখন যদি খুব সৎভাবে চলে 30 টাকা দিন খরচা আছে, বিড়ি সিগারেট না খালেও। আচ্ছা, বিষয়টা এরকম যে আপনারা যে বেতন পান তাতে তো নিজেই চলতে পারেন, ছেলে মেয়ে লেখাপড়া করাবেন কি? তাহলে আমার ছেলে কোনোদিন ডক্টর হতে পারবে, কোনোদিন ইঞ্জিনিয়ার হতে পারবে, তার কোনোদিন ভালো একজন মাস্টার হতে পারবে, কোনো একটা ভালো ছাত্র হতে পারবে? আমি তো বাঁচি না, আমার ছেলে তার মানে আপনার কথায় আমি বুঝতে পারলাম যে এই রাষ্ট্রের সরকার থেকে শুরু করে মালিক পক্ষ, যারা ধনাত্ম ব্যক্তি এবং কোটিপতি শিল্পপতি, এরা কখনোই চায় না যে একজন শ্রমিকের ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ভালো শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো জায়গায় প্রতিষ্ঠানে দাঁড় হোক এবং তার ভাগ্যের চাকা ঘুরে যাক। এই দেশের রাষ্ট্রের যারা শিল্পপতি, কোটিপতি এবং যারা ব্যবসা বড় আকারে বিজনেস করে, তারা কখনোই চায় না শ্রমিক শ্রেণীর মানুষ মাথা উঁচু করে দাঁড়াক, তাদের ছেলে মেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হোক, কখনোই চায় না। আপনার কথাই বুঝতে পারলাম ভাই, ধন্যবাদ আপনাকে। আমার কথাটা শেষ পর্যন্ত আপনি শুনেন। আমার কথাটা হলো এই যে আমরা যে প্রতারিত হইতেছি, সরকার জানে না, অবশ্যই জানেন, সাংবাদিক জানে না, পুলিশ প্রশাসন জানে না। আমরা আরো এর মানে কথা উৎপাদন করার জন্য আসলে পুলিশের মার খাইছি, আমার এই যে মা বোনেরা মার খাইছে, ছেলেরা মার খাইছে, বিনা ট্রিটমেন্টের কারণে আরো অসুস্থ হয়ে গেছে, কোনো ভূমিকা নাই। হ্যাঁ, আর সরকার, শ্রমমন্ত্রী সব সময় এরা ভালো 10 জনের লোকের সামনে এমন কথা বলবে, মানুষের মন ভুলে যাবে, কিন্তু ওদের মনের মধ্যে আরো সততা নাই। কথায় আরেকটা কথা মনে হয়ে গেল আমার, যে এই যে আপনাদের যখন আপনাদের ন্যায্য পাওনা অধিকারের জন্য কথা বলে যান, ওই সময় গরম পানির গাড়ি রেডি করা হয় এবং রাবার বুলেট ছড়া হয় বা ককটেল ফাঁকা গুলি ছড়া, পুলিশ ছড়ে আপনাদের নিক্ষেপ করা হয়, এই যে পুলিশের লাঠি পিটানি, আর এই যে গ্যাস খায়, এই যে আমার এই ভাই গ্যাস খায়া 2200 টাকার ওষুধ খাইছে, চোখ মুখে একে কালা হয়ে গেছিল গ্যাস এরিয়ে। তাহলে এই যে আপনারা শ্রমিক শ্রেণীর মানুষ, আপনারা আপনাদের জায়গায় যে বন্ধু না তার হইতে পারবেন না, যত শ্রমিক আছেন সকল শ্রমিক যে বন্ধু ঐক্য হইয়া নিজেদের ভিতরে প্রতিনিধি না তৈরি করতে পারবেন, এ পর্যন্ত আপনাদের ভাগ্যের চাকা কেউ ঘুরাইতে পারবেন না। আপনার ভাগ্যের চাকা আপনাকেই ঘুরাইতে হবে। যেমন বাংলাদেশে বেশ কিছু সংগঠন, 100-এর উপরে সংগঠন আছে, সব সংগঠনই মালিকের দালালি করে না। কিছু সংগঠন আছে মালিকের দালালি করে, প্রতিভায় 1 থেকে 4টা সংগঠন আছে তারা মালিকের দালালি করে না, তারা শ্রমিক শ্রেণীর মানুষের জন্য কাজ করে। তাদের কাজ হলো একটাই, যে প্রত্যেকটা শ্রমিক, অসহায় দিন দরিদ্র মানুষ যেন শান্তিতে যে কোনো কর্মস্থল থেকে তার বাসায় ফিরে আসতে পারে, আবার পরের দিন সেই কারখানায় যা কাজ করতে পারে। এর জন্য যে শ্রমিক ফেডারেশনগুলো কাজ করে, সেই ফেডারেশনগুলো আমরা চিনি না, জানি না এবং সেখানে যাওয়ার চেষ্টাও করি না। আর আমাদের ভিতরে কিছু বোকামি আছে, আমরা অবহেলায় আমাদের ভিতরে কাজ করে। যেমন যদি আমরা গরিব মানুষ দিন আনে দিন খাই, কি সংগঠন কী করুন, আসলে প্রত্যেকটা মানুষ সংগঠন না করা পর্যন্ত শক্তিশালী হতে পারবে না, তার ভাগ্যের চাকা ঘোরানো সম্ভব না। প্রত্যেকটি মানুষের দায়িত্ব নিজের মনে করতে হবে যে আমি বাঁচলে রাষ্ট্র বাঁচবে, আমি না বাঁচলে রাষ্ট্র বাঁচবে না। আমরা যেহেতু বাংলাদেশের 85% অর্থাৎ 100-এর মধ্যে 85% মানুষ আমরা শ্রমিক, আমরা 85% মানুষ শ্রমিক যদি সরকারের কাছে যে কোনো দাবি বা তুলে ধরি, সেটা সরকার করতে বাধ্য হবে। আপনি যদি এখন বলেন যে আমার বেতন 16,000 টাকা হওয়ার দরকার, সব লোক বলবে এই বেটা পাগল হয়েছে। আর যখন 20,000 লোক বা 1 লক্ষ লোক যখন এক বাক্যে বলবেন যে আমাদের বেতন 16,000 টাকা না হলে আমরা চলতে পারতেছি না, তখন সরকার বলবে এটাই রাইট, আসলেই প্রত্যেকটা মানুষের বেতন 16,000 টাকা হওয়ার দরকার, শ্রমিকের বেতন হওয়ার দরকার এবং শ্রমিকদের সুযোগ সুবিধা দরকার। যেমন আপনার আমার এই যে আমরা রোজার মাস আসলেই সোলার দাম বাড়ে, তেলের দাম বাড়ে, গাড়ি ভাড়া বাড়ে, বাড়ি ভাড়া বাড়ে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে।
আমাদের রোজার মাসে কি আমাদের বেতন বাড়ছে? বেতন বাড়ে নাই। আমাদের কোন দিকে আয়টা বেশি আসে নাই। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সংগঠনের শক্তিশালী হতে হবে, আমাদের নেতৃত্ব দিতে হবে। শ্রমিক শ্রেণীর মানুষ যেন আমরা সবাই জোট হয়ে যে কোনো দাবি দেবো আমরা রাষ্ট্রের কাছে তুলে দিতে পারি, রাষ্ট্র সেটা মানে নিতে বাধ্য হবে এবং রাষ্ট্র তখন আমাদের কথা শুনবে। আসলে আমরা জোট না, একত্রিত না, কারণ এই জন্য রাষ্ট্র আমাদের কথা শুনে না। আমরা একা একা বলে কাজ হবে না ভাই। তাই আমাদের প্রত্যেকটা মানুষকে সংগঠিত হতে হবে। বিষয়টা এরকম যে আমাদের বাড়ি ভাড়া প্রত্যেক মাসে বাড়ে, আমাদের গাড়ি ভাড়া বাড়ে, কারণ তেলের দাম বাড়লে গাড়ি ভাড়া বাড়বে। এই যে আপনি বলতেছেন, আপনি বললেন আমরা একত্রিত হব। আমরা একত্রিত যখন 20,000 লোক হব, যে কোনো শ্রেণীর লোক না হলে এর মধ্যে 10 জন লোক ঢুকি দিয়ে ঢেলাঢেলি শুরু করবে, পুলিশ লাঠি চার্জ আমাদের উপর করবে। আচ্ছা, আপনি এটা বিশ্বাস করেন? এই জন্য 20,000 লোক এক জায়গায় হাত দলবদ্ধ হলে না হলেও 10 জন লোক সাইড থেকে ঢুকাই দিব। কেউ টাকার বিনিময়ে, সন্ত্রাসী হোক, যে কোনো হোক, রাজনীতি দলের হোক, মালিক পক্ষের হোক, বিজিএম পক্ষের হোক, এখানেও হোক দিবে। এখানে আমি আপনাকে বুঝাই, যেমন সন্ত্রাসের কাজ সন্ত্রাসী করে, আমাদের কাছে সন্ত্রাসী করা নাই। আমরা 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 কি করব? আমরা সব লোক গরিব লোক জোট হয়ে, প্রেস ক্লাব আছে, বিভিন্ন জায়গায় আছে, আমরা কোনো বইসে আমরা সরকারের কাছে দাবি দেবো, ভিডিও কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন। ভাই আপনি প্রেস ক্লাব করেন, এই সাংবাদিকেরা বর্তমান ওরা খালি মন্ত্রীর বাসায়, মন্ত্রীর কাজের বুয়ায়, মন্ত্রী কোন রোডে চলে, কোন রাস্তায় চলে, ওই দিকে যাবে, ওর সামনে গরিব মানুষ মরে যাবো, সাংবাদিকও দেখবো না, ওরাও স্বার্থপর। আপনি কি বলেন? আপনি ধন্যবাদ। আর সৎ মানুষ এই যুগে খুব কম আছে। আর যদি আপনি আমি সৎ হই, বাঁচতে পারবো না বেশি দিন, ধন্যবাদ। বাঁচতে পারবো না। সৎ মানুষের ভাষণ নাই। ধন্যবাদ ধন্যবাদ। বিষয়টা এরকম যে আমরা এই যে আজকে এই যে জায়গায় ওই জায়গায় সাংবাদিক আসে, আমি কথা বলতে চাইলাম,